আজকাল রেডিওর প্রোগ্রাম খুব জোর কদমে চলছে। প্রতিটা রেডিও স্টেশনই চায় বেশি করে তাদের প্রোগ্রাম শ্রোতারা শুনুক। আর এই সমস্ত ব্যাপারে রেডিও জকিরা কথায় কথায় যোগ করে, কখনো হাসে, কখনো নিজেরাই কাঁদে, কখনো কখনো আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য পথও বাদলে দেয়। আর কখনো কখনো কারোর যদি মন ভেঙে যায় সেটাও ওরা জুড়ে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের কাজ কিন্তু খুব কঠিন। এরকমই একটা মেয়ে ছিল মিতাশা, রেডিও জকি। ওর নিজের একটা প্রোগ্রাম ছিল যেখানে টিনেজরা তাদের নিজেদের প্রবলেম বলতো টেলিফোনে, আর ও ফটাফট রেডিওতে তার উত্তর দিয়ে দিত। আর সেটাও লাইভ। লাইভের মানে হলো আগের থেকে রেকর্ডিং করা নয়। যেই মুহূর্তে কথা বলা হয় সবাই সেই মুহূর্তেই শুনতে পায়। একদিন যখন ওই প্রোগ্রাম শুরু হয়, একজন ওকে ফোন করে। মিতাশা ওর সঙ্গে খুব স্বাভাবিক গলায় কথা বলে। ওই লোকটার সঙ্গে সঙ্গেই মিতাশাকে হুমকি দেয়। ওই লোকটার সাহস দেখুন, সবার সামনে রেডিওতে লাইভ হুমকি। আর সেই হুমকিটা কিরকম? প্রাণে মেরে ফেলার। মিতাশাকে প্রাণে মেরে ফেলার হুমকি। বেচারি মিতাশা ভয় পেয়ে যায়। আর এরকম সিচুয়েশনে যে কেউ ভয় পায়। ব্যাস, যে কথাটা ভেবে ভয় পেয়েছিলাম তাই হয়েছে। আমাদের কাছে ফোন আসে একটা খুন হয়েছে। আমরা শোনা মাত্রই মিতাশার বাড়িতে পৌঁছলাম আর দেখলাম তো আমাদের চোখ বিস্ফারিত হয়ে গেল যে খুন কাকে করা হয়েছে। আমরা তো অবাক হয়ে গেছি, এটা হলো কি করে। আপনারা নিজেরাই দেখে নিন কি হয়েছিল। All set to you, Mitasha? Yes. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, go! Hello friends, আমি হলাম তোমাদের ফেভারিট আরজে কাম হোস্ট কাম ফ্রেন্ড কাম ফিলোসোফার কাম গাইড কাম এটা ওটা সেটা ব্লা ব্লা ব্লা। ওয়েলকাম টু ইয়োর ফেভারিট শো যার নাম তোমার প্রবলেম আমার সলিউশন, অনলি অন মাস্তানা এফএম, যেখানে আপনি আপনার প্রবলেম বলবেন আর আমি সেটা সলিউশন বলবো। সো লেটস সি আমাদের প্রথম কলার কে আছে। হ্যালো, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট শো তোমার প্রবলেম আমার সলিউশন। আপনার নাম? হ্যালো হ্যালো। ওয়েল, আপনি হয়তো আমার গলা শুনতে পাচ্ছেন, কিন্তু এত নিস্তব্ধতা কেন? এত রাগ কিসের বলেই ফেলুন। হ্যালো হ্যালো। মিতাশা, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তোমার জীবন নষ্ট করে দেব। আমার থেকে কি? তুমি বাঁচতে পারবে না। আপনি কে বলছেন? এসব কি হচ্ছে? ও মাই গড, এটা একটা লাইভ শো। স্যার, আমি আগেই বলেছিলাম শোটাকে লাইভ করবেন না, কিন্তু আমার কথা শুনলেনই না। মিতাশাকে বলো মিউজিক ফেড ইন করতে। Yes, sir. মিতাশা, মিউজিক ফেড ইন করো। মিতাশা, আমি তোমাকে প্রাণে মেরে দেবো কিন্তু। কাম অন, ফাস্ট সে হার। মিতাশা, মিউজিক ফেড ইন করো। আপনি তো মজা করতে শুরু করে দিলেন। লেটস লিসেন টু আওয়ার ফেভারিট সং। রমেশ, ব্র্যান্ডি, আমায় এক্ষুনি কেউ মেরে ফেলার হুমকি দিল। হয়তো কেউ তোমার সাথে ইয়ার্কি করছে। স্যার, লাইভ প্রোগ্রামে কেউ মজা করার সাহস কেন নেবে? ব্র্যান্ডি, প্লিজ এসব কথা বলিস না। আমি এটা বলতে চাইছি যে এটা যদি সত্যি হয় তাহলে আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। আমি ভেবেছিলাম এই প্রোগ্রামটা হিট হবে, চ্যানেলে লাভ হবে আর আমারও, কিন্তু এখানে আমি তো শেষ হয়ে গেলাম। কিন্তু আমার তো খুব ভয় করছে। আমায় মারার হুমকি কে দিতে পারে? তুমি টেনশন করো না, ডোন্ট গেট স্কেয়ার্ড, তোমার কিচ্ছু হবে না। হ্যালো মিতাশা। কে কে বলছো? হ্যালো। হ্যালো।
হ্যালো মিতাশা। কে বলছো? কে বলছো? আহ! কে? কে ওখানে? বাইরে কে আছে? কে আছো বলছো না কেন? আরে আমি ধওয়ান, কোথায় ছিলে তুমি? ধওয়ান, কেউ আমায় প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার খুব ভয় করছে ধওয়ান। আমি তোমায় কতবার ফোন করেছি কিন্তু তুমি ফোনই ধরছো না। Where the hell were you? হ্যাঁ? আমি খুব বিজি ছিলাম। Oh, really? মিটিং এ বিজি ছিলে নাকি আবার? দেখো মিতাশা, প্লিজ প্লিজ ফর গডস সেক আবার শুরু করো না। আমি তোমার বউ, আমায় কেউ মেরে ফেলার হুমকি দিচ্ছে আর তুমি কারোর সাথে এইভাবে? চুপ করো মিতাশা, আমার মুখটা খুলিও না। না না, বলো না, যা বলতে চাও বলো। নিজের অ্যাফেয়ার লুকানোর জন্য যা মিথ্যে বলার বলো। আমি খুব ভালো করে জানি অফিসে কার সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছে। আমার নামে মিথ্যে বদনাম দেবে না। আচ্ছা, সব মিথ্যে? হ্যাঁ, আমারই চোখের সামনে অ্যাফেয়ার করছো আর তার উপর থেকে এমন একটা ভান করছো যেন কিছু জানোই না। বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, Don't touch me! Don't you dare hit me! কে ওখানে? এমনিতে তো লোকে আমাকে ভালোবেসে লাবণ্য বলে, কিন্তু তুমি আমাকে চণ্ডীর অবতার বলতে পারো। মিতাশা, তুমি বাইরে যাও। এরপর থেকে গায়ে হাত তুললে হাতটা গুড়িয়ে দেব, বুঝলে? লাবণ্য, আমার মনে হয় এখন তুমি যেতে পারো। মিতাশা, এই মুহূর্তে তুমি বিপদের মধ্যে আছো। আমার হাজবেন্ড এসে গেছে তো বাড়িতে, ও সামলে নেবে। শিওর? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। হাতটা এখনো ব্যথা করছে স্যার। তোমাকে কে বলেছিল ওকে এত জোরে মারতে? স্যার, আমি যদি দরজা ভেঙে না ঢুকতাম না, ও হয়তো ওর বউকে থাপ্পড় লাগিয়ে দিত। আমি থাকতে কেউ মেয়েদের গায়ে হাত তুলে তো দেখুক, হাত ভেঙে রেখে দেবো আমি। তোমার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে তুমি কারোর উপরে অত্যাচার একদম দেখতে পারো না। খুব ভালো অভ্যেস, আই লাইক ইট। হ্যালো? কি? কিন্তু কি করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। বেশ জোরে মেরেছে স্যার, পুরো ছুরিটাই ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কোনো প্রফেশনাল লোকের কাজ এটা দয়া। মিতাশা, তুমি কোথায় ছিলে যখন এই খুনটা হয়েছে? আমি তো বেডরুমে শুয়েছিলাম। তাহলে তুমি কোনো চেঁচামেচি শোনোনি? না, আমি কিচ্ছু শুনিনি। যেই আমি কারোর পড়ার আওয়াজ শুনলাম, সঙ্গে সঙ্গে ছুটে কিচেনে চলে এসেছি। তারপর দেখি ধওয়ান এখানে এইভাবে পড়ে স্যার। আছে। ঘরের কোনো জানলা বা দরজা ভাঙা পেলাম না স্যার, আর কোনো তালাও ভাঙা হয়নি। তার মানে হলো বাড়িতে কেউ জোর করে ঢোকেনি। হতে পারে আগে থেকেই ঘরের মধ্যে লুকিয়েছিল স্যার। কিন্তু স্যার, যাওয়ার আগে আমি পুরো বাড়ি চেক করেছিলাম, তখন তো এই হাজবেন্ড ওয়াইফ ছাড়া আর কেউ ছিল না। আশ্চর্য ব্যাপার। মিতাশা, তুমি কোনো চেঁচামেচি, কোনো আওয়াজ শুনতে পাওনি? দেখো, আঘাত, এই দেখো। দয়া, কেউ এই লোকটাকে জোরে ধাক্কা মারে, আর যেই মুহূর্তে লোকটা পড়ে যেতে যায়, কেউ পিছন থেকে ওর পিঠে ছুরি মেরে দেয়। পড়তে পড়তে এখানে কিচেনের প্ল্যাটফর্মে ঠোকা লাগে। এই দেখো, এখানে ওর মাথার চামড়া লেগে আছে। এখানে এত বড় কাণ্ড ঘটলো, অথচ কেউ কিচ্ছু শুনতে পায়নি। যদি স্যার বাড়ির সমস্ত জানলা দরজা ভেতর থেকে লক ছিল, তাহলে খুনি ভেতরে এলো কি করে? বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, খুনি ভেতরেই ছিল আগে থেকে।
আর লাবণ্যকেও হঠাৎই এখান থেকে বাইরে বেরিয়ে যেতে বলা হয়েছিল, কেননা পুরোটাই আগে থেকে প্ল্যান করা ছিল। এই খুনটা তুমিই করেছো মিতাশা। হ্যাঁ তুমি। না, আমি করিনি, আমি খুন করিনি। লিখে দিয়েছে? নাও নাও, তাড়াতাড়ি লেখো, চ্যাপ্টার ক্লোজ করো। কি লিখবো? ওইটাই যে লাবণ্যর যাওয়ার পর আমার আর আমার হাজব্যান্ডের ঝগড়া হয়, আর রাগের মাথায় আমি কিচেনে গিয়ে একটা ছুরি তুলে নিই, আর যেই মুহূর্তে আমার হাজব্যান্ড কিচেনে আসে জুস খাওয়ার জন্য ঘোরে, তখন ওর পিঠে আমি ছুরি গেঁথে দিই। ব্যাস। আমি এটা লিখবো না। কেন? কেন লিখবে না? কারণ আমি ধাওয়ানকে ছুরি মারিনি। স্যার, ফরেন্সিক থেকে ফোন চলে এসছে। কি বলেছে সালুকে? ডক্টর সালুকে বললেন ছুরিতে এরই আঙুলের চিহ্ন রয়েছে। আর এর আঙ্গুলের ছাপ ছুরিতে পাওয়া যাবে না তো কার আঙ্গুলের ছাপ পাওয়া যাবে? ছুরি তো এই মেরেছে। আমি যখন ধাওয়ানের চিৎকার শুনলাম তো কিচেনের দিকে চলে এলাম, আর ওখানে দেখলাম ধাওয়ান মাটির উপর উপর হয়ে পড়ে আছে। আমি ছুরি বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু ছুরি বেরোলোই না। সেটাই তো স্বাভাবিক। কত জোরে মেরেছিলে তুমি। আমি ধাওয়ানকে খুন করিনি, অন্য কেউ ওকে মেরে থাকবে। আমি খুন করিনি। অন্য কেউ? হ্যাঁ, এবার এই কথাটা কোত্থেকে আসলো? অন্য কেউ? হ্যাঁ, কিচেনের দরজাটা ভাঙা হয়নি, দরজাটা ভাঙা হয়নি, তাহলে তো একটাই মানে দাঁড়াচ্ছে তুমি চুপচাপ দরজাটা খুলে অন্য কাউকে ভিতরে ডেকে নিয়েছো। এ আপনি কি বলছেন? আমি ধাওয়ানকে ভালোবাসতাম। স্যার, যখন ওর আর ওর হাজবেন্ডের মধ্যে ঝগড়া হচ্ছিল তখন ধবন কিন্তু বারবার এটাই বলছিল যে আমি সব জানি যে অফিসে কার সঙ্গে তোর অ্যাফেয়ার চলছে। ও অ্যাফেয়ার। ইয়েস স্যার। আর ও এটাও বলেছিল যে রেডিও স্টেশনে সবাই জানে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে। স্যার, দিস ইজ এ ক্রাইম অফ প্যাশন স্যার। দুজন প্রেমিক মিলে রাস্তার কাঁটাকে সরিয়ে দিয়েছে। না, আর খুব ভালো করে আগে থেকে প্ল্যানিংও করেছিল। কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, আর লাবণ্যকেও হঠাৎই ঘর থেকে বের করে দিয়েছিলে। হ্যাঁ, সালুকে কি? আরে এসিবি সাহেব, আচমকা একটা নতুন প্রমাণ আমার চোখের সামনে এসছে। আমি ভাবলাম আপনাদের জানিয়ে দিই, যাতে তাড়াতাড়িতে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত না নেন। নতুন প্রমাণ? হ্যাঁ। তুমি এখানে বসে বসে কি নতুন প্রমাণ পেলে? আর একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর কি? কোথায়? ছুরির ওপর। ছুরিতে? কিন্তু সালুকে ছুরির ওপর আগে থেকেই মিতাসার 5 আঙ্গুলের ছাপ রয়েছে। হ্যাঁ, ওটা তো আছে, কিন্তু এটাও আছে। ডক্টর সালুকে, তাহলে একটা কথা বলুন, কতগুলো চিহ্ন রয়েছে? একটা। কত বড়? আরে ছাড়ো না, কত বড় চিহ্ন তো পাওয়া গেছে। না না, একবার বলুন তো কত বড়? খুবই ছোট একটা। মিতাশার 5টা আঙুলের দাগের সঙ্গে একটা ছোট্ট চিহ্ন, তার মানেটা হচ্ছে যে তার মানে হলো এই যে ঘরের মধ্যে আর কেউ ছিল। আপনি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি এটা বলুন যে কখনো আপনি এমন কোনো ছুরি পেয়েছেন যার মধ্যে শুধু একটা মানুষেরই আঙুলের চিহ্ন থাকে? মনে নেই তো? কারণ সেটা কখনো হয়ই না। বাড়িতে যদি ছুরি থাকে তাহলে তার মধ্যে কেউ না কেউ হাত দেয়। যদি খুনি ছুরিটা কিনে থাকে তাহলে বিক্রেতার হাতের চিহ্ন, খুনির বন্ধু বান্ধবের হাতের চিহ্ন লেগে থাকতে পারে। আর আপনি এখানে একটা ছোট্ট চিহ্ন নিয়ে লাফাচ্ছেন এখানে। অভিজিৎ, প্রমাণ যতই ছোট হোক তাকে তুমি উপেক্ষা করতে পারো না? ডাক্তারবাবু, আপনি তো জানেন না যে ঘরের একটাও তালা ভাঙা ছিল না। হ্যাঁ, জানি তো। আর আপনি এটাও জানেন যে ঘরের দরজাও ভাঙা ছিল না। হ্যাঁ। তো তাহলে এটাই দাঁড়ালো না যে মিতাশা নিজেই। না দয়া, মিতাশা এই খুন করতেই পারে না। ডাক্তারবাবু, আপনি তো এমন করে বলছেন যেন আপনি ওকে চেনেন। হ্যাঁ, আমি মিতাশাকে চিনি। মিতাশা আমার বন্ধুর মেয়ে। কি? ও, সেজন্যই এসব ড্রামা করা হচ্ছে। তাই তো বলি, এত বড় প্রমাণ হাতের সামনে থাকা সত্ত্বেও ডক্টর সালুকে একটা ছোট্ট আঙুলের চিহ্নের পিছনে কেন পড়ে রয়েছেন? অভিজিৎ, তর্ক করার বদলে এই চিহ্নটা কার সেটা খোঁজা দরকার। কোনো প্রয়োজন নেই। ওই চিহ্নটা হয়তো আপনি লাগিয়ে দিয়েছেন। অভিজিৎ, এই সালুকের চেহারা দেখে না আমার দিনটাই খারাপ হয়ে যায়। এত রাগ ধরে না ওকে দেখে। কিন্তু একটা কথা সত্যি, শালুকে নিজের প্রফেশনের সাথে কখনো বেইমানি করে না। আর এই কথাটা আমি বাজি রেখে বলতে পারি। স্যার, এবার আপনি বাজি হেরে যাবেন। এই চিহ্নটা সালুকে কাউকে দিয়ে লাগিয়েছে অথবা নিজেই করে দিয়েছে। তোমার হয়েছেটা কি অভিজিৎ? হ্যাঁ, দয়া একটা কথা বলো, মিতাশা যদি কাউকে বাড়িতে ডেকে থাকে তাহলে কেন ডেকেছিল? সাহায্য নেওয়ার জন্য। সাহায্য নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে কি সাহায্য নিয়েছে ও? তাহলে কি দুজন মিলেই ছুরিটা ধরে পিঠে ঢুকিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা একটু গোলমেলে বুঝতে সেটাই পারছি। তো।
খুনটা করেছে মিতাশা আর ওই চিহ্নটা সালুকে লাগিয়েছে। এই সব কিছু বন্ধুর মেয়েকে বাঁচানোর চক্কর স্যার। স্যার, এই মিতাশা একজন পড়াশোনা জানা প্রফেশনাল মেয়ে। যদি ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার থেকে থাকে তো হতে পারে যে ও তাকে বলেছিল যে খুন করার ব্যাপারে ওটা সাহায্য দরকার, আর সে কোথাও থেকে খুঁজে পেতে এই খুনিটাকে ধরে নিয়ে এসেছে। তুমি কি বলতে চাইছো দা? স্যার, এই মিতাশা নিশ্চয়ই কোনো এমনি সাধারণ গুন্ডার সঙ্গে তো কথাবার্তা বলবে না, আর এরকম কোনো লোককে খুঁজেও পাবে না। তাহলে স্যার, এই যা কিছু প্ল্যানিং হয়েছে এই খুনের পেছনে, সেটা মিতাশার অফিসেই হয়েছে স্যার। মিতাশার বসের সঙ্গে দেখা করা দরকার স্যার। স্যার, আজকাল সমস্ত রেডিও স্টেশনে এই রকমই প্রোগ্রাম হয়। আপনি যে কোনো রেডিও স্টেশন শুনুন না কেন, সেখানে আপনি এরকমই শো শুনতে পাবেন। ফোন করে এটা বলো, ফোন করে ওটা বলো। তাহলে স্যার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আমার উপর কেন খাড়া নেমে আসছে? স্যার এই দেখুন স্যার, আমি তো হাতে নোটিশও পেয়ে গেছি। আমার কাজ তো চলে গেল স্যার, আমি তো শেষ হয়ে গেলাম। দেখো রমেশ, তোমার এই চাকরির ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না। আমরা তো শুধু এখানে মিতাশার স্বামীর খুনিকে খুঁজতে এসেছি। স্যার, মিতাশার বরের খুন তো ওদের বাড়িতে হয়েছে, তাহলে আপনি রেডিও স্টেশনে কেন খোঁজ খবর করতে এসেছেন? আরে মিতাশার স্বামীর খুনির খবর তো এখানেই পাওয়ার কথা। আচ্ছা এখন তুমি এখানকার বস, তাই না? স্যার, আমি এখন বস নই, আমি বস ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ধরে নিলাম তুমি ছিলে, কিন্তু এখানে কি কি ঘটনা ঘটতো সেটা তো তোমার জানার কথা, তাই না? হ্যাঁ স্যার, এই কথাটা ঠিক বলেছেন। তাহলে কথাটা হলো এই যে আমরা জানতে পেরেছি যে মিতাশার এখানে কোনো কারোর সাথে অ্যাফেয়ার ছিল না? স্যার, ওই বেচারা মেয়েটা তো আগে থেকেই সমস্যার মধ্যে ছিল, কিন্তু ওর পিছনে এই ধরনের কথা বলা স্যার। ছিল কি না? ছিল স্যার। কার সাথে ছিল? স্যার, আমার কানে এসেছিল যে মিতাশা মকরন্দকে ভালোবাসতো। মকরন্দ? এই ছুরিটা নিচের দিকে গেছে এরকম, তার মানে যে লোকটি ধাওয়ানকে খুন করেছে, যে মহিলা মেরেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মহিলা। বাই দ্য ওয়ে, তুমিও আজকাল অভিজিতের মতো কথা বলছো। স্যার, এখনো পর্যন্ত তো মিতাশাই খুনটা করেছে, এটাই মেনেছিলাম না। ও খুনি হতেও পারে বা নাও হতে পারে। এই অ্যাঙ্গেল দেখো এই ছুরিটার, এ দেখো এর সামনের দিকটা নিচের দিকে আছে আর পেছনের দিকটা ওপরের দিকে, এইভাবে। মানে খুনি ধবনের থেকে লম্বা? হ্যাঁ, হুম, 5 ফুট 1 ইঞ্চি। আর এই মিতাশার হাইট কত? 5 ফিট 3 ইঞ্চি স্যার। 5 ফুট 3 ইঞ্চি। তার মানে যদি মিতাশা পুরো শক্তি দিয়ে ছুরিটাকে মারে তাহলে ছুরিটা সোজা যাবে, সোজা। কিন্তু স্যার, ওর সমস্ত শক্তি দিয়ে কেন মারবে? কামান সারেকা, আরে ছুরিটা পুরোটা ভেতরে চলে গেছে, তার মানে ফোর্সে মারা হয়েছে, পুরো শক্তি লাগানো হয়েছে এতে, পুরো শক্তি। আমার মনে হচ্ছে এই লোকটির উচ্চতা 5 ফুট 8 অথবা 9 হতে পারে। মানে ওই যে একটা ছোট আঙুলের চিহ্ন আমরা ছুরির ওপর পেয়েছি, সেটাই খুনির? আর কার হবে? কিন্তু স্যার, মিতাশার তো পুরো হাতটারই ছাপ পাওয়া গেছে ওই ছুরিটার উপর। ডাক্তার সারিকা, মিতাশা বলেছিল না যে ও ছুরিটা বার করার চেষ্টা করছিল? মানে মিতাশা খুনটা করেনি? তোমার কি মনে হচ্ছে আমি মিতাশাকে বাঁচানোর চেষ্টা করছি? না স্যার, আমি ধবনের সঙ্গে আজ পর্যন্ত দেখাই করিনি, আর আর আমাদের মধ্যে কোনো লেনদেনও ছিল না। ছিল, লেনদেন ছিল। অফিসের প্রায় সবাই জানে যে তোমার আর মিতাশার মধ্যে সম্পর্ক ছিল। না স্যার, একদম মিথ্যে, এসব মিথ্যে কথা স্যার। আমরা অফিসের সবাইকেই জিজ্ঞাসা করেছি, আর সবাই এক বাক্যে এটাই বলেছে যে কিছু একটা ছিল। দেখলেন স্যার, ওনার বক্তব্য অনুযায়ী জাস্ট কিছু একটা ছিল, কিছু একটা, ব্যাস এইটুকুই, এর বাইরে কিছু নয়। আমরা শুধু ভালো বন্ধু স্যার। ধবনকে মারার জন্য মিতাশা কাকে ডাকবে? হ্যাঁ, কাকে ডাকবে? তাকেই না যার সঙ্গে ওর অ্যাফেয়ার চলছিল, তাই না? স্যার, আমি তো সেটাই বলার চেষ্টা করছি, আমরা শুধু বন্ধু ছিলাম, আর কিচ্ছু না, আর কিচ্ছু ছিল না আমাদের মধ্যে। ছেড়ে দিন আমাকে স্যার। দেখো, যেদিন খুন হয়েছিল সেদিন ধবন মিতাশার উপর অভিযোগ তুলেছিল যে ও জানে যে তোমার আর মিতাশার মধ্যে কিছু
প্রেম টেমের চক্কর চলছে। ধবন এমন করেছে স্যার? হ্যাঁ, এবার সত্যি সত্যি করে বলো, খুনটা কি করে করলে? না স্যার, আমি কোনো খুন করিনি। মিতাশা কিছু বলেছিল? না, কিন্তু ওর ধবনের সাথে একটু ঝামেলা ছিল, আর আর ডিভোর্স দিতে চেয়েছিল। আর তোমায় বিয়ে করতে চাইছিল? ও তোমাকে বিয়ে করতে চাইছিল আর তুমি আপত্তি জানিয়েছিলে, আর তোমাদের দুজনের অ্যাফেয়ার ছিল না? বড় আজব ভালোবাসা তোমাদের, হ্যাঁ? ও নিজের জীবন তোমার হাতে তুলে দিতে চাইছিল, আর তুমি? ওই ব্র্যান্ডি আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। ওর জন্যই আমরা ভালো করে দেখাও করতে পারতাম না। ব্র্যান্ডি? খাবার ব্র্যান্ডি? না স্যার, ওই বিষ যে আমাদের অফিসে কাজ করে। বিশাল, প্লিজ ওই সিডি ক্যাসেটটা ফেলে দাও, নষ্ট করে দাও ওটাকে। আমি বললাম না আমার ভুল হয়েছে। এখানে আগে থেকেই অনেক টেনশন আছে। সিআইডি লোকেরা অফিসে জিজ্ঞাসাবাদ করছে। মিতাশার ওপর এতটাই হিংসা হলো যে খুন করে দিলে? কে বললো? মকরন্দ। মকরন্দ? হ্যাঁ, মকরন্দ। ওর এত বড় সাহস! নিজেই তো মিতাশার পেছনে পড়েছিল, আর আমার উপর দোষ দিচ্ছে। তুমি বলতে চাইছো এই খুন মকরন্দ করেছে? ভালো তো ওই বাসতো না। এটা তুমি কি করে জানলে? আমি আসলে সবই দেখতাম। দেখো, এখনো সময় আছে, সত্যি করে বলো, কাকে দিয়ে করালে খুন? হ্যাঁ, আমি কি, কাকে দিয়ে করালে খুন? প্লিজ এইভাবে বলবেন না। এখনো তুমি কিছু দেখোনি, বুঝলে? কি করেছো তুমি? কে করেছে খুন? কে করেছে খুন? আমি তো শুধু সিডিটা দিয়েছিলাম ওকে। গুড, গ্রেট। শুধু সিডি দিয়েছিল স্যার? কোন সিডি? ওতে মিতাশার আওয়াজ ছিল, আর ওই লোকটার। লোকটাকে? একটা ভয়ঙ্কর লোক ছিল। আর আর মিতাশা একটা মেয়ের সাথে কথা বলছিল। আর মিতাশার জীবন নষ্ট হয়ে যেতে পারতো এই সিডির জন্য। সিডিটা এখন কোথায়? ওটা আমি বিশালকে দিয়েছি। এবার এই বিশালটা কে? কে সেই বিশাল? একটা নিউজ চ্যানেলের রিপোর্টারও। ও মিতাশাকে ব্ল্যাকমেল করতো। ও, তাহলে এই ব্যাপার, ভালোবাসার ব্যাপার ব্ল্যাকমেলে পৌঁছে গেছে। মিতাশা ভালোবাসতো মকরানকে, মকরানের পিছনে পড়েছিল এই ব্র্যান্ডি হাতে পেল একটা সিডি। সিডিটার জন্য বরবাদ হতে পারতো মিতাশা, আর এই সিডিটা দিয়ে দিল বিশালকে, আর বিশাল মিতাশাকে ব্ল্যাকমেল করা শুরু করে, আর গোটা সার্কেলটা কমপ্লিট হয়। এই বিশাল এখন কোথায়? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চুপ! ছাড়ুন বললাম তো। চুপ! দাঁড়ান দাঁড়ান, বল। সামনে আসবেন না। কোথায় আছে সিডি? হ্যাঁ, কি সিডি? ব্র্যান্ডি খেয়েছিস কোনোদিন? দেখুন, আমি ব্র্যান্ডি খাই না। খাস না? না, নাম তো শুনেছিস। হ্যাঁ হ্যাঁ, ওই জ্বর হলে মাঝে মধ্যে খায়। আচ্ছা, ধরে নে তোর জ্বর এসেছে দয়া নামের। মনে পড়ছে ব্র্যান্ডিকে? হ্যাঁ, দেখুন, আপনারা এটা ঠিক করছেন না। ঠিক হচ্ছে না? বল, ঠিকঠাক বল, নাহলে মাথা ফাটিয়ে দেবে। দেখুন, আপনার অফিসারকে বলুন আমাকে নিচে নামাতে। আমি কি করতে পারি আপনি কিন্তু জানেন। কি বলছো? আমি ঠিক শুনতে পাচ্ছি না। দেখো বিশাল, যত তাড়াতাড়ি মনে পড়বে তত ভালো তোমার জন্য। বল। একটু 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 মনে পড়েছে। এবার কিছু শোনা যাচ্ছে, একটু একটু। বল, কোথায় সিডিটা? হ্যাঁ, দিচ্ছি। আমি হলাম আপনাদের ফেভারিট হোস্ট আরজে জুহি, আর আপনাদের ফেভারিট শোয়ে আমি সবাইকে ওয়েলকাম করছি, যার নাম হলো ডোন্ট ওয়ারি, বি উইথ আস। এ তো মিতাশার গলা, কিন্তু নাম বলছে জুহি। যেখানে আপনারা লিসনাররা আমায় প্রবলেম বলবেন আর আমি আপনাদের সলিউশন বলবো। এখন আমাদের প্রথম কলার হলো, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। আপনার নাম? আমার নাম সঞ্জনা। আপনারা আমাকে প্লিজ হেল্প করুন, প্লিজ। অফকোর্স সঞ্জনা, তোমার প্রবলেমটা কি? আমার স্বামী রমেশ আমাকে খুব মারে। আমি বুঝতে পারছি না আমি কি করব। ও মাই গড সঞ্জনা, আই এম শকড। তুমি 21st সেঞ্চুরিতে থাকো আর এই ধরনের কথা বলছো? কি করে সহ্য করো এসব? কেন সহ্য করছো? সঞ্জনা,
এক্ষুনি বাড়ির বাইরে যাও আর পাশের পুলিশ স্টেশনে নিজের হাজবেন্ডের এগেনস্টে মানহানি আর ফিজিক্যাল অ্যাবিউসের কেস ফাইল করো। যাও সঞ্জনা, সময় খুবই কম। সঞ্জনা কার সাথে কথা বলছো তুমি? এই আওয়াজটা তো খুব চেনা মনে হচ্ছে। হ্যালো হ্যালো, মনে হয় ফোন ডিসকানেক্ট হয়ে গেল। এই রেকর্ডিং এ মিতাশা নাম বদলে কথা বলছে। মিতাশা, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো। এই সিরিটা আপনারা কোথা থেকে পেলেন? একটা সিডি শুনে এতটাই ভয় পেয়ে গেছো? আমরা তো তোমার কাছে হেল্প চাইতে এসেছিলাম। তোমার তো অবস্থা ভীষণ খারাপ দেখছি। হ্যাঁ, কি হয়েছে মিতাশা? কিছু না, মানে আবার ওই ভয়ঙ্কর আওয়াজ শুনলাম, তাই জন্য। ওই লোকটার আওয়াজ যার কথা লাস্টে শোনা গেল, ওর আওয়াজের কথাই বলছিলে তো তুমি? এটা কি সেই লোকটাই? হ্যাঁ, ওই লোকটাই। দেখলেন স্যার, আমি বলেছিলাম এই কণ্ঠস্বরটা খুব চেনা। তার মানে এই লোকটা অনেক দিন আগে থেকেই তোমার জীবনে ছিল। কথা তুমি আমাদের কাছ থেকে লুকোলে কেন? যদি তুমি আমাদের এই কথার আগে বলতে তাহলে আমরা তোমার স্বামীর খুনিকে ধরতে পারতাম, বুঝেছো? তার জন্য বোধহয় বেশি দূর যেতে হবে না স্যার। লাবণ্যর একটা চড়েই এর সব সত্যি বাইরে বেরিয়ে আসবে। আমি খুন করিনি, আমি বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। তুমি এই লোকটাকে চেনো না, যে ধবনকে খুন করেছিল? কে? হ্যাঁ, আমি এই লোকটাকে চিনি। এই লোকটাই আমার জীবন বরবাদ করার চেষ্টা করেছিল। কবে ঘটেছিল এটা? গত বছর আমি একটা রেডিও স্টেশনে কাজ করতাম, জুহি নাম নিয়ে রেডিও প্রোগ্রাম করতাম। তখন এই সঞ্জনার ফোন এসেছিল, আর তার পরের দিনে আমি নিউজ পেপারে ওর মৃত্যুর খবর পড়ি। সঞ্জনার মৃত্যু হয়েছে? ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর তারপর কি হয়েছে? তারপর এই লোকটা আমার উপর কেস করে দিয়েছিল, বলছিল সঞ্জনার মৃত্যু আমার জন্য হয়েছে। তারপর কি হলো? কেসটাই কি হয়েছিল? তুমি হেরে গেছিলে? না, আমি কোর্টে যা হোক করে প্রমাণ করে দিয়েছিলাম যে সঞ্জনার সাথে আমার কোনোদিনই কথা হয়নি। কিন্তু জানি না এখন এই সিডিটাও কোথা থেকে নিয়ে এসেছে। আমার খুব ভয় করছে, আমায় প্লিজ বাঁচিয়ে নিন। আমি কারোর খুন করিনি। মিতাশা, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো। এটা ওই গলাটাই, আমি নিয়েই ছাড়বো। ওই আমার জীবন গলাটাই। নষ্ট করে দেবো। আমার খুব ভয় করছে, তুমি বাঁচতে পারবে না। এটা ওই গলাটাই। মকরন্দ, ওটা আবার শোনাও তো, ওই পোর্শনটা যেখানে সঞ্জনার কথা বলছিল, শোনা। আমার স্বামী রমেশ আমাকে খুব মারে, আমি বুঝতে পারছি না আমি কি করব। স্টপ। এই সঞ্জনার কথার সঙ্গে অন্য কোনো আওয়াজও শোনা যাচ্ছে। মনোযোগ দিয়ে শোনো। পিছনের সাউন্ডটাকে একটু এনহ্যান্স করো, একটু শার্প করে শোনাও। আমার স্বামী রমেশ আমাকে খুব মারে, আমি বুঝতে পারছি না। ট্রেনের আওয়াজ স্যার। হ্যাঁ, আর একটু শার্প করা যায়? হ্যাঁ স্যার। আমার স্বামী রমেশ আমাকে খুব মারে, আমি বুঝতে পারছি না আমি কি করব। স্যার, ট্রেনটা ব্রিজ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, রেলওয়ে ব্রিজ। এর মানে হলো যেখান থেকে ফোন করেছিল সেখানে রেলওয়ে ব্রিজ আছে। খোঁজ নাও কোথায় কোথায় রেলওয়ে ব্রিজ আছে। এই লোক আমাদের হাত থেকে যেন পালাতে না পারে। ও, তাহলে এটা নবেশের বাড়ি। মনে হচ্ছে নমেশ বাড়িতে নেই। একটা কাজ করি, অভিজিৎ স্যারকে ফোনটা লাগাই। স্যার, নমেশের বাড়ি পেয়ে গেছি স্যার। দরজা বন্ধ আছে স্যার, ভেঙে ফেলি? দাঁড়াবো? দাঁড়িয়ে থাকবো? ঠিক আছে। স্যার হলে কেউ বলতে পারতো দাঁড়াতে?
ফ্রেডিকে কি ভাবে এরা? স্যার, এটাই নমস্কার বাড়ি স্যার। আমি খুঁজে বের করেছি স্যার। এই বাড়িটা হ্যাঁ স্যার, দরজা বন্ধ আছে। ভেঙে ফেলো দরজা। আপনিই ভাঙুন স্যার, ও তো আপনার কাজ। রেডি, ভাঙো দরজা। ভাঙো। ও কোথাও জানতে পারলো না তো যে আমরা ওকে খুঁজতে আসছি? পালিয়ে গেছে এখান থেকে, তবে জিনিসপত্র রেখে গেছে সব। জিনিসপত্র দেখো, দেখো কি পাওয়া যায়। কিছু পেলে নাকি? হ্যাঁ, এই চাবিটা লুকিয়ে রেখেছিল আচ্ছা, এই ড্রয়ারের নিচে। নিশ্চয়ই চাবিটার কোনো সিক্রেট আছে বস। কোথাও এটা মিতেশের বাড়ির চাবি নয় তো? হতেও পারে, দেখছি আমি। আমার কাছে মিতাশার বাড়ির অরিজিনাল চাবি আছে। একটু মিলিয়ে দেখো তো দয়া। ইয়েস, একই চাবি, এটা ডুপ্লিকেটেড। হ্যাঁ, তার মানে এই লোকটাই মিতাশার ঘরে ঢুকেছিল আর এই খুনও করেছে। আমাদের কাছে ওই লোকটার আঙুলের ছাপ আছে, যেটা আমরা ছুরির উপরে পেয়েছিলাম। ওই লোকটাকে যদি পেয়ে যাই তো আঙুলের ছাপটাও মিলিয়ে দেখা যেতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে দয়া, কেউ তো একে চাবিটা দিয়ে বলেছিল যে নে ভাই, এর একটা ডুপ্লিকেট বানিয়ে নে, তাই না? ব্যাপার তো একদম পরিষ্কার স্যার, মিতাশার চাবি মিতাশাই দিয়েছে। কথাটা তুমি ঠিকই বলেছো ফ্রেডি, কিন্তু মিতাশা নমেশকে চাবিটা দিতে যাবে কেন? ও তো এমনিতেই দরজাটা খুলে বলতে পারতো যে ভিতরে চলে এসো। ইয়েস স্যার, ফ্রেডি যাই বলে না সেটা ভুলই বলে। আরে মুখ বেঁকানোর দরকার নেই ফ্রেডি। যদি মিতাশার নমেশের হেল্পের দরকার হতো তাহলে এত ড্রামা কেন করতো? ওকে কেন বলতো যখন প্রোগ্রাম চলছে তখন মাঝখানে ফোন করো, যাতে গোটা দুনিয়া শুনতে পায়? হ্যাঁ অভিজিৎ, আমার মনে হচ্ছে রেডিও অফিস থেকেই কেউ না কেউ এসব করিয়েছে। হ্যাঁ স্যার, মিতাশার অফিসে ওর কিন্তু শত্রুর অভাব নেই। ঠিক আছে, অফিসে গিয়ে দেখা যাক। আমরা জানতে পেরেছি যে অফিসের মধ্যেই কেউ আছে যে ধাওয়ানের খুনির সঙ্গে জড়িয়ে রয়েছে। খুনি? হ্যাঁ, মিতাশের হাজবেন্ডের খুনি। কিন্তু এইসবে আমাদের কেন ফাঁসাচ্ছেন? আমরা তো ধওয়ানকে ঠিকভাবে চিনিও না। কেন? মিতাশা তো তোমার অফিসেই কাজ করতো না? হ্যাঁ হ্যাঁ করতো, কিন্তু আমরা ওর স্বামীকে কখনো দেখিনি। কোনো একজন মিতাশার বাড়িতে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে যায়। এটা সেই চাবি, এই চাবিটা দিয়েও ঘরে ঢুকেছিল। ডুপ্লিকেট চাবিটা এলো কোত্থেকে? মকরান্দ, মিতাশা বেশি সময় তোমার সঙ্গেই কাটাতো। কি? স্যার আমি আগেই আপনাকে সবকিছু বলে দিয়েছি। ওর ব্যাগ কোথায় রাখতো? কনসোল রুমে। তাহলে ওর ব্যাগের মধ্যে ওর অরিজিনাল চাবিও তো থাকতো। ইয়েস স্যার। তাহলে তুমি তো সুযোগ পেয়েছিলে চাবিটা চুরি করার। স্যার আমি কেন চাবি চুরি করতে যাব? আর ধওয়ানকে খুন আমি কেন করতে যাব স্যার? চাবি যদি আপনি চুরি না করেন তাহলে কে চুরি করলো? ও করেছে। আমি আমি দেখো ব্র্যান্ডি, সব সত্যি কথা বলো। আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? চাবি চুরি করেছিলে কিনা? স্যার আমি চাবিটা চুরি করিনি। তুমি চুরি করনি, ও চুরি করেনি। তাহলে চাবি চুরি করলো কে? হ্যাঁ, একদিন মিতাশা ওর ব্যাগে চাবি খুঁজছিল আর ও ওটা পাচ্ছিল না। আমি ওখানেই ছিলাম। তারপর? আর কিছুক্ষণের মধ্যেই ওর ব্যাগ থেকে চাবিটা পেল। মানে কেউ কিছুক্ষণের জন্য চাবিটাকে চুরি করে আর তারপর আবার চাবিটাকে ব্যাগে ঢুকিয়ে দেয়, তাই তো? হয়তো। দয়া, তার মানে হচ্ছে ওই সময়ের মধ্যেই ডুপ্লিকেট চাবিটা বানানো হয় আর ওই চাবিওয়ালাটা এখানের আশেপাশের কেউই হবে। একটা কাজ করা যায়, এই এরিয়াতে যত চাবিওয়ালা রয়েছে সবাইকে ব্যুরোতে নিয়ে যাওয়া যাক। স্যার স্যার আমরা কিছু করিনি স্যার, আমাদেরকে কেন ডেকেছেন স্যার? হ্যাঁ, তোমরা কিচ্ছু করোনি। আমরা শুধু তোমাদের সহযোগিতার জন্য ডেকেছি একটা মার্ডার কেসের ব্যাপারে। সাহায্য? কিরকম ধরনের সাহায্য স্যার? দেখো, কাল
তোমাদের দোকানে যে যে লোক এসেছিল চাবি বানানোর জন্য তাদের ছবি বানাতে হবে। ফটো বানাতে আমরা কি করে সাহায্য করব স্যার? স্যার আমরা খুব গরিব মানুষ স্যার, আমাদের এর মধ্যে ফাঁসাবেন না স্যার, ছেড়ে আরে দিন। ভয় পেও না, দেখো ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলো যে 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 লোক তোমাদের দোকানে এসেছিল তারা দেখতে কেমন। স্যার এমনিতে তো অনেক লোক এসেছিল, কিন্তু আমরা পুরো চেষ্টা করব স্যার। ঠিক আছে, এর চেহারাটা তো রমেশের সঙ্গে মেলে। রমেশ? ফটোটা মন দিয়ে দেখো, দেখো এই লোক কি সেই? হ্যাঁ একদম এই লোকটাই স্যার, একে আমি একদম ভুলতে পারবো না স্যার। কেন? কারণ এই চাবির ছাপ নিয়ে আমার কাছে এসেছিল। চাবির ছাপ নিয়ে? হ্যাঁ, সাবানের উপর চাবির ছাপ নিয়ে এসেছিল আমার কাছে। ও, সাবানের উপরে চাবির ছাপ। অভিজিৎ, মনে হয় আমরা খুনিকে খুঁজে পেয়েছি। রমেশ, দরজা খোলো। দরজা ভাঙো, এত সময় নেই আমাদের কাছে, পালিয়ে যেতে পারে। মনে হচ্ছে কোথাও লুকিয়ে রয়েছে। সব কটা রুম দেখো। এটা তো ফ্রেডরিক্সের চিৎকার। মনে হচ্ছে রমেশ ওকে মেরেছে। রেডি? রেডি রেডি। গড, ওঠো। স্যার এ তো রমেশের লাশ স্যার। ঈশ্বর, আমার উপরই কেন লাশগুলো সব পড়ে? আমি কার পাকাতানে মই দিয়েছি? হ্যাঁ, মরলো কিভাবে? পিছনে রক্ত লেগেছিল না? এই যে ছুরি মারা হয়েছে। ঠিক যেভাবে ধবনকে মেরেছিল, পিঠে ছুরি মেরে, একেও সেভাবেই মেরেছে। এর লাশটাকে কাবার্ডে রেখে খুনি পালিয়ে গেছে। কি হলো ফ্রেডি? কাবাটের মধ্যে কেউ আছে স্যার, রমেশের আত্মা। প্রচন্ড রকম শক পেয়েছে দেখছি, আত্মা টাত্মা নিয়ে কথা বলছে। না না, আত্মা আছে স্যার, আত্মা আছে। এর তো 12টা বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি কার আত্মা রয়েছে ওখানে। ঘুরতে যাচ্ছ নাকি? তাহলে আমি সঙ্গে যাই। হ্যাঁ ফ্রেডি, চলে এসো, দেখে যাও নিজের ভূতকে। না না স্যার, আমি যাবো না স্যার, আমার খুব ভয় করে। দেখলি তো, ভয় পাইয়ে দিলি তো আমাদের পালোয়ানকে। হ্যাঁ, ওহো, এ তো বেশ লম্বা চওড়া আত্মা। হ্যাঁ, আর এই আত্মাটা উপরে যাওয়ার জায়গায় চুপি চুপি পালাচ্ছিল। না না স্যার, আমি তো মন্দিরে যাচ্ছিলাম, আওয়াজ শুনতে পেয়ে দেখতে এলাম যে কারা এসেছে।
মন্দির। মাছ মাংস খেয়ে বিড়াল এখন তপস্বী সাজছে, হ্যাঁ? আত্মার সাথে আমাদের অফিসারকে ভয় দেখাচ্ছিস, হ্যাঁ? স্যার স্যার আমি মিতাশাকে খুব ভালোবাসতাম, কিন্তু ও স্যার মকরন্দকে ভালোবাসতো। ও আমার দিকে ফিরেও তাকাতো না। আমার বুকে বদলার আগুন জ্বলছিল। আমি ঠিক করে ফেললাম, আমি মিতাশাকে শেষ করে দেব। একজনের কাছ থেকে আমি রমেশের ব্যাপারে জানতে পারি ও মিতাশার উপর বদলা নিতে চাইছিল সঞ্জনার মৃত্যুর। রমেশের সঙ্গে হাত মিলিয়ে আমি প্ল্যান বানালাম। মিতাশার বাড়ির ডুপ্লিকেট কি বানিয়ে আমি রমেশকে দিই, আর যেই রমেশ মিতাশার ঘরের মধ্যে ঢুকে যায় ওকে ধবন দেখে ফেলে, আরো ধবনকে মেরে ফেলে। আর তুমি রমেশকে খুন করলে, হুম? হ্যাঁ স্যার। সিআইডির হাত থেকে বাঁচা কঠিনই নয়, অসম্ভব। এবার তোমার ফাঁসির শাস্তি হবে।